আমি শেখ শাহরিয়ার আরহাম। আমার বাবা প্রয়াত সংসদ সদস্য শেখ আজিজ হোসেন। আমার বাবাকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমার বাবা জনমানুষের নেতা ছিলেন। তিনি তার জীবদ্দশায় জনমানুষের জন্যই কাজ করে গেছেন। বাবার মৃত্যুর পর আমি কিংবা আমার ভাই কেউই রাজনীতিতে আসতে চাইনি, কিন্তু রাজনীতির প্রতি যে অপ্রতিরোধ টান আমি অনুভব করি সেটাকে আসলে অস্বীকার করার সাধ্য আমার নাই। আমি আজকে বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আমি আরহাম কেবলমাত্র আমার বাবার দেখানো পথে চলতে চাই, তার আদর্শ অনুসরণ করতে চাই। আমি আপনাদের মাঝে থেকে আপনাদের প্রতিনিধি হয়ে উঠতে চাই। আমি কোনো মন্ত্রিত্ব, অমুক তমুক এসব ক্ষমতা চাই না। আমি চাই প্রতিনিধিত্ব। আমি আপনাদের সবার হয়ে কাজ করতে চাই। কাল হয়তো আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র পেয়ে যাব, তারপরেই পুরো দমে নির্বাচনের প্রচারণা শুরু হয়ে যাবে। এই সময়টুকুতে আপনাদের সবাইকে আমার খুব প্রয়োজন। আমি বিশ্বাস করি আমাকেও আপনাদের সবার প্রয়োজন হবে। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা আর ভালোবাসা দিয়ে যাবেন। আমি আপনাদের সাহায্য চাই, সেই সাথে আপনাদের উৎসাহ আর হৃদয় নিংড়ানো ভালোবাসা চাই। আপনারা এই দুর্গম পথ চলায় আমার পাশে থাকবেন তো? থাকবেন তো? পাশে থেকে আমাকে সাহস যোগাবেন তো? আরহাম থামল। তার প্রশ্নের জবাবে সমাবেশে উপস্থিত লোকজন সমস্বরে চেঁচিয়ে উঠল, স্পষ্ট করে জানালো তারা পুরোটা সময় আরহামের পাশে থাকবে। আরহাম পুনরায় মাইক্রোফোন হাতে নিল, মুখে চওড়া হাসি বজায় রেখে বলতে শুরু করলো। আমি জানি দেশ পরিচালনার জন্য অভিজ্ঞ আর সুবিবেচক ব্যক্তির প্রয়োজন, কিন্তু সেই সাথে আমি এটাও বিশ্বাস করি বর্তমানে পৃথিবীতে যে গতিতে সামনে এগিয়ে যাচ্ছে সেই গতির সাথে খাপ খাওয়ানোর জন্য আধুনিক চিন্তাধারার, অভিযোজন ক্ষমতা সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রয়োজন। তাই এবারে নির্বাচনে আপনাদের পছন্দ হওয়া উচিত বর্তমান প্রজন্মের সাথে তাল মেলাতে পারে এমন ধরনের ব্যক্তিত্ব। এখন আর সেই যুগ নাই যে কেবল বয়সের ভার দেখে আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন। এখন থেকে বন্ধ করুন এইসব। আরহামের কথা শেষ না হতেই সমাবেশের অন্য পাশ থেকে চেঁচিয়ে উঠল একটা সুমিষ্ট নারী কণ্ঠ। আরহাম স্তব্ধ হয়ে সামনে তাকালো। তার থেকে বেশ কয়েক হাত দূরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা মাইক্রোফোন, যেটা সে সমাবেশে উপস্থিত একজন স্টাফ রিপোর্টারের কাছ থেকে চেয়ে নিয়েছে। পুরো সমাবেশে উপস্থিত মানুষ আরহামের দিকে থেকে চোখ সরিয়ে মেয়েটির দিকে মনোনিবেশ করলো। মেয়েটির মাইক ধরে রাখা হাত থরথর করে কাঁপছে। আরহামের সাথে চোখাচোখি হতেই সে পুনরায় বলে উঠল, বন্ধ করুন এইসব সমাবেশ। আপনারা এইভাবে মানুষের পথ রোধ করে তাদের মূল্যবান সময় নষ্ট করে সমাবেশ করতে পারে না। অন্যায় এটা হতে পারে না। যদিও তার হাত কাঁপছিল ভীষণ, কিন্তু কথাগুলো বলতে গিয়ে একটিবারের জন্য তার কণ্ঠ কাঁপল না। সে একটানা বলে গেল, না থামলো আর না ভয় পেল। সমাবেশ কভার করতে আসা মিডিয়াগুলোর সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরল। অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ লাইটের আলোতে তরুণীটির চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। ডজন খানেক মাইক্রোফোন এগিয়ে দেয়া হলো তার সামনে। রিপোর্টাররা একের পর এক প্রশ্ন করে গেল। মেয়েটি কোনো প্রশ্নে কানে তুলল না, কেবল চোখ মুখ শক্ত করে বলল, একটা দল কি করে রাস্তা অবরোধ করে সমাবেশ করতে পারে? সেই অধিকার কি তাদের আছে? শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তাগুলোর একটি ব্লক করে সস্তার সমাবেশ করা কোন ধরনের জনসেবার অন্তর্ভুক্ত এটা? আরহাম চোয়াল শক্ত করে দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ঠায় দাঁড়িয়ে রইল। থমথমে মুখে দু চোখ স্থির রেখে সে নির্নিমেষ অবলোকন করে গেল নিউজ রিপোর্টার কর্তৃক ঘিরে ফেলা 23 ঊর্ধ্ব তরুণীর প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ। সেই প্রথম দিন থেকেই আরহাম লক্ষ্য করেছে মেয়েটি যখন কথা বলে তখন তার দুটো চোখও একই সাথে কথা বলে। এই মুহূর্তেও নবনীতার চোখ কথা বলছে, যেই চোখে প্রতিবাদ আছে, ঘৃণা আছে, আর আছে আরহামের প্রতি ভয়ঙ্কর রকমের বিরক্তি। নবনীতা জড়ানো গলায় বলল, দোয়েল চত্বরে একটা অ্যাম্বুলেন্স আটকে আছে, ভেতরে অ্যাক্সিডেন্টের পেশেন্ট। হয়তো এতক্ষণে তিনি বেঁচেও নেই। রাস্তা অবরোধ করে এই গাড়িটা আটকে রাখা হয়েছে কেবল সস্তার একটা সমাবেশের জন্য। কি হবে এই সমাবেশ করে? ওই ভদ্রলোকের জীবন কি আপনাদের নেতার সস্তা 2 পয়সার ভাষণের চেয়েও বেশি মূল্যহীন? একটা দেশে এরকম অরাজকতা করে কোন সাহসে? এরা মানুষের জন্য কি করবেন? নির্বাচিত হওয়ার পূর্বেই যাদের কাছে মানুষের সময় আর জীবনের কোনো মূল্য নেই, তারা নির্বাচিত হওয়ার পরই বা কিসের জনসেবা করবে? আপনাদের নেতা কি পারবে ওই ভদ্রলোকের প্রাণ ফিরিয়ে দিতে? তাকে বলুন, যদি ন্যূনতম বিবেক বোধ থাকে তাহলে যেন এই ফালতু সমাবেশ বন্ধ করে এক্ষুনি দোল চত্বরে গিয়ে ওই লোকটাকে বাঁচানোর চেষ্টা করে, তার চিকিৎসার ব্যবস্থা যেন করে। নয়তো বলুন তার এসব লোক দেখানো ভাষণ যেন তার কাছেই রাখে।
নবনীতা একটানে পুরো কথা শেষ করলো। মিডিয়ার লোকেরা তাকে আরো বেশি ঘিরে ধরার চেষ্টা করলো, কিন্তু সে তার দুই হাত তার কাঁধের এক পাশে ঝুলানো ব্যাগটা খামচে ধরে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো। ঘড়ির কাঁটায় তখন 1:45 বাজে। নবনীতা জোরে জোরে দুবার টেনে শ্বাস নিল, তারপর কপালের ঘামটুকু ওড়নার এক প্রান্ত দিয়ে মুছে নিল। নিজেকে শান্ত করার প্রয়াসে নবনীতা দুহাতে মুখ চেপে চোখ বুজে 1 মিনিট ঠায় দাঁড়িয়ে রইল। শুভ্রানীর কলেজ ছুটি হয়ে গেছে এতক্ষণে। নবনীতা দ্রুত পা চালালো। শুভি নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে। শুভ্রাকে তার কলেজের সামনে থেকে নিয়ে নবনীতা সোজা একটা রিক্সা ঠিক করলো। শুভ্রা অবাক হয়ে বলল, তুমি আজ রিক্সা দিয়ে যাবে আপাই? নবনীতা হুড টানতে টানতে বলল, আমি কি কখনো তোদের লোকাল বাসে চড়িয়েছি শুভি? তা চড়াওনি, কিন্তু নিজে তো চড়ো। আর তাছাড়া আমারও এসবে চড়ার অভ্যেস আছে। থাকুক অভ্যাস, আমার সাথে যখন যাবি তখন আমি যেভাবে নিব সেভাবেই যাবি, বুঝেছিস? শুভ্রানীর ঠোঁট টিপে হাসলো, বলল, ঠিক আছে, বুঝেছি। বাড়িতে আসতে আসতে চিৎকার চেঁচামেচির শব্দে শুভ্রা আর নবনী আঁতকে উঠল। চাবি দিয়ে লক খুলে দ্রুত ঘরে আসতে তারা আবিষ্কার করলো চিৎকার চেঁচামেচির উৎস সাদেক সাহেবের রুম। নবনীতা কাঁধের ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে এক প্রকার ছুটতে ছুটতে সাদেক সাহেবের ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের ভেতর প্রথা কোনো কিছু নিয়ে বাবার সাথে অকথ্য ভাষায় কথা বলছে। নবনীতা এগিয়ে এলো, আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে প্রথা, এভাবে কথা বলছো কেন? প্রথা পেছন ফিরল। নবনীতাকে দেখা মাত্রই তার চোখ মুখ আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে কর্কশ গলায় বলল, তুমি তুমি আবার এখানে এসেছো কেন? আমি আমার বাবার সাথে কথা বলছি, তোমার এখানে কি? আমি কি বাড়িতে আমার বাবার সাথে কথাও বলতে পারবো না এখন থেকে? নবনী 2 কদম এগিয়ে এলো, দুহাত বুকে বেঁধে থমথমে মুখে বলল, কথা কেন বলবে না? অবশ্যই বলবে, কিন্তু চিৎকার কেন করবে? তুমি কে আমার মামার সাথে চিৎকার করে কথা বলার? তোমার সেই অধিকার নেই। তুমি শুধু তুমিই না, এবারে কারো সেই অধিকার নেই প্রথা। কথার মাঝে নবনীর এই ঝাঁঝালো উত্তর প্রথার মেজাজ আরো বেশি বিগড়ে দিল। সে প্রায় চিৎকার করে বলল, জাস্ট শ্যাট আপ। তুমি কেন বারবার ভুলে যাও? তুমি, তোমার বোন, তোমরা সবাই এবারের আশ্রিতা, আশ্রিতার মতোই থাকবে। সবকিছুতে কথা বলো কেন? আশ্রিতা কোথায় প্রথা? এটা আমার মামা বাড়ি। আমার মামা ভালোবেসে এই বাড়িতে আমার স্থান দিয়েছে। আমি তো নিজেকে আশ্রিতা ভাবছি না। তোমার ভাবাতে কি যায় আসে? তুমি অবশ্যই আশ্রিতা। ঠিক আছে, তুমি যদি তা ভেবে শান্তি পাও তবে ভাবো, কিন্তু আমার জানা মতে আশ্রিতারা বাড়ি ভাড়া দিয়ে বাজার করে ঘর চালায় না। তোমার সংজ্ঞাকৃত আশ্রিতারা বোধহয় সেসব করে, তাই না? খোঁচা বিভিন্নভাবে দেওয়া যায়। নবনীতা যেহেতু ভনিতা পছন্দ করে না, তাই সে সোজা সাপটাই সবটা বলে দিল। সে আশ্রিতা নয়। শুভি আর চিত্রা কেউই আশ্রিতা নয়। তাদের নামের পাশে এ ধরনের শব্দ কেন সহ্য করবে নবনী? এই বাড়ির ভাত রুটি খাওয়ার জন্য নবনীকে অত্যন্ত পরিশ্রম করতে হয়েছে। জীবনের সব আনন্দ বিসর্জন দিতে হয়েছে কেবল একটু সম্মানের আশায়, কটু কথা থেকে বাঁচার আশায়। প্রথা রাগে গজরাতে গজরাতে বলল, উদ্ধার করেছো তুমি আমাদের। আমরা ধন্য তোমার কাছে। এবার যাও, নিজের ঘরে যাও। আমার বাবা আর আমার মাঝে ঢুকবে না। নবনীতা তাকে এড়িয়ে গেল পুরোপুরি। তার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে সে গিয়ে সাদেক সাহেবের মুখোমুখি দাঁড়ালো। বিনয়ী সুরে জানতে চাইল, কি হয়েছে মামা? তোমাকে এমন কেন দেখাচ্ছে? সাদেক সাহেবের 2 চোখ জলে টইটুম্বুর, মুখটা একদম পাংশুটে দেখাচ্ছে। বিবর্ণ চোখ দুটো অনেক কিছু বলতে গিয়েও কিছুই বলতে পারছে না। শুধু নবনীতার চোখে চোখ মিলতেই ক্লান্ত স্বরে বললেন, কিছু না মা, তুই ঘরে যা। সবে তো এসেছিস, যা গিয়ে হাত মুখ ধুয়ে নে। নবনী তক্ষণই গেল না, বরং আরো কিছু সময় চুপচাপ ঘরের এক কোণে দাঁড়িয়ে রইল। প্রথা নিজে নিজে কতক্ষণ সাপের মতো ফোঁস করে শেষটায় হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যাওয়ার পর নবনীতাও বিনা বাক্য ব্যয়ে দরজা ভিড়িয়ে দিয়ে সম্মুখ গতিতে ঘর থেকে বেরিয়ে এলো। নিজের ঘরে আসার পর নবনী গলায় পেঁচানো ওড়নাটা খাটের ওপর ফেলে হাত পা ছড়িয়ে খাটের ওপর বসে রইল। চিত্রা খাটের এক কোণায় ঘুমোচ্ছে। নবনীতা সামান্য উঠে এসে চিত্রার পাশাপাশি বালিশে মাথা রাখলো। শুভ্রা বাড়ি ফিরেই বই খুলে বসেছে। তার কালকে ক্লাস টেস্ট। নবনী বালিশে মাথা রেখেই নিচু গলায় বলল, এত কি পড়ছিস শুভি? আয় আপাইয়ের কাছে আয়, মাথায় বিলি কেটে দিব।
শুভ্রানী তৎক্ষণাৎ বই বন্ধ করে টেবিল ছেড়ে উঠে এলো। গুটি গুটি পায়ে এসে চিত্রাকে খাটের মাঝখানে এনে চিত্রার গা ঘেঁষে শুয়ে পড়ল। নবনীতা হাত বাড়িয়ে শুভ্রার চুলে আলতো করে বিলি কেটে দিচ্ছিল। চিত্রার গাল দুটো চোখে পড়তে নবনী আবার টপাটপ কয়েকটা চুমু খেলো। মুচকি হেসে বলল, চিত্রটা কি সুন্দর হয়েছে দেখ, তাই না সুমি? গাল দুটো একদম মায়ের মতো হয়েছে, দেখেছিস কি সুন্দর লাগে আমার পাখিটাকে? তোরা দুটোই হয়েছিস একেবারে রসগোল্লা। শুভ্রা ভেঙচি কাটল, গাল ফুলিয়ে বলল, রসগোল্লা না ছাই, আমার আর চিত্রনাক বোঝা। দেখতে কেমন যেন দেখায়। আমরা কেউ পরিয়াপাইয়ের মতো সুন্দরী হতে পারিনি। নবনীতা গোল গোল চোখ করে তার কথা শুনল, দুষ্টুমি করে বলল, তোরা কি আমাকে বিশ্ব সুন্দরী ভাবিস রে? শুভ্রা ঝটপট জবাব দিল, ভাবি না, তুমি সত্যি বিশ্ব সুন্দরী। জীবনে কত জায়গায় গিয়েছি, কত মানুষ দেখেছি, তোমার মতো এত সুন্দর মানুষ দুটো দেখিনি। আমি হলফ করে বলতে পারি, খোলা চুলে যে ছেলে তোমাকে দেখবে সে তোমার প্রেমে পড়বেই পড়বে। কথা শেষ হতেই শুভ্রানী জিভ কাটল। আবেগের চোটে সে একটা নিষিদ্ধ শব্দ উচ্চারণ করে ফেলেছে। সে ভয়ে ভয়ে পাশ ফিরল, দেখল নবনীতার হাসি হাসি মুখটা আচমকা কেমন গম্ভীর হয়ে গেছে। নবনীতা চোখ পাকিয়ে জানতে চাইল, প্রেম আবার কি রে সুভি, কেমন করে পড়ে দেখি, আমাকে একটু খুলে বলতো। শুভ্রা দ্রুত চোখ বন্ধ করে মুখের ওপর কথা টেনে নিল। এই মুহূর্তে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ায় শ্রেয়। সে চোখ মুখ ঢেকে ফেলতেই নবনীতা ঠোঁট টিপে হাসল। বেচারি নির্ঘাত ভয় পেয়েছে কিছুটা। সে হাতের ওপর ভর করে আছড়ো অবস্থায় চিত্রার কপালে ঠোঁট ছোঁয়ালো। সুভি তার ঠোঁটের ওপর কথা দিয়ে ঢেকে রাখলো। নবনীতা কাঁথার ওপর দিয়ে তার কপালের পর দুবার চুমু খেলো, তারপর নিজের বালিশে কাঁথা রাখতেই সেকেন্ডের মাথায় ঘুমিয়ে গেল। মিনিট দুয়েকের একটা ভিডিও। সেই স্বল্প সময়ের ভিডিও ক্লিপটায় সচিবালয় থেকে শুরু করে শহরের একটা সাধারণ টং দোকান পর্যন্ত পৌঁছে গেল। সাবেক এমপি আজিজ হোসেনের ছেলে শেখ আরহামের রাস্তা অবরোধ করে সমাবেশ করার প্রতিবাদে একজন তরুণীর অনর্গল কথোপকথন। পুরোটা সময় তরুণীটি এক নাগারে কথা বলে গেল, এক মুহূর্তের জন্য থামল না, দমল না, কেবল স্পষ্টভাবে তুলে ধরল রাজনীতির একটা নোংরা দিক। শত শত মানুষের পথ আটকে রেখে নিজের দলের সমাবেশ করা কোনো প্রশংসার কাজ না, যদিও সব নেতারাই এই কাজ করে। তবে সব জায়গায় তো আর নবনীতা নামের বাঘিনীরা থাকে না। আরহামের কপাল খারাপ, ঘটনাটা ঘটেছে তার সমাবেশকে কেন্দ্র করে। তার ভাগ্য আরও এক জায়গায় তার সহায় হয়নি। যেই অ্যাম্বুলেন্সটি দীর্ঘ সময় জ্যামে আটকে ছিল, সেটার ভেতরে থাকা রোগী গাড়িতে থাকা অবস্থাতেই পরলোক গমন করেন। একেবারে মরার ওপর খাড়ার ঘা, বাগধারার মতো ব্যাপার। চারদিক থেকে এক একটা ফোন কলে আরহাম জর্জরিত হয়ে উঠল। প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, নিউজ রিপোর্টার, আইনজীবী প্রায় সকলেই প্রশ্ন আর সমালোচনার তোপে ফেলে তাকে কুপোখাত করে দেওয়ার চেষ্টা করল। সারাদিন একটানা ছুটোছুটি করে আরহাম শেষ পর্যন্ত পরিস্থিতি তা কিছুটা সামাল দিতে পারল। তবে এই পর্যন্ত আসার জন্য তাকে বহু বেগ পোহাতে হলো। দেখা গেল যেই মানুষ কোনোদিন আরহামের সামনে দাঁড়িয়ে কিছু বলতে পর্যন্ত পারেনি, আজ সেই মানুষই সুযোগ বুঝে তাকে কথা শুনিয়ে দিল। কথায় কথায় বোঝাতে চাইল আরহাম রাজনীতি সামলানোর মতন দূরদর্শী এখনো হয়ে ওঠেনি। আরহাম সারাদিনের ক্লান্তি শেষে বাড়িতে ফিরে সোজা তার ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে কিছুক্ষণ তার নিচে দাঁড়িয়ে রইল। চোখ তার সেই সকাল থেকেই রক্তিম। দীর্ঘ সময় পানিতে ভেজার দরুন তা আরও বেশি ভয়ঙ্কর দেখালো। আরহাম মুষ্টিবদ্ধ হাতটা দেয়ালের সাথে চেপে ধরল। সে আজকে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারছে না। চোখ বন্ধ করলেই তার চোখের সামনে ভেসে ওঠে আজ সকালের ঘটে যাওয়া সমস্ত দৃশ্য। আরহাম দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করেছে আজ। ঝমঝম শব্দ করে শাওয়ার থেকে পানি পড়ছে ফ্লোরে। আরহাম শ্যাম্পুর বোতল থেকে শ্যাম্পু বের করে নিজের মাথা নিজে কয়েকবার চটকালো। দুঃখে কষ্টে নিজেই কয়েকবার দেয়ালে মাথা ঠুকলো। কেন 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 এমনটা হলো? তার সাথে নবনীতার কি শত্রুতা? আরহাম তার কোন বাড়াভাতে ছাই দিয়েছে? সব ছেড়ে ওই মেয়ের চোখে শুধু আরহামই কেন পড়ে? তাসনুবা হুইল চেয়ারে চাকা ঘুরিয়ে সেটাকে বারান্দায় নিয়ে দাঁড় করালো। আজ খুব সুন্দর চাঁদ উঠেছে। আকাশটা একেবারে স্বচ্ছ, মেঘ নেই। মিটমিট করে জ্বলতে থাকা তারাগুলো আকাশ দখল করে নিয়েছে। বাগান থেকে গুনগুন আওয়াজ পাওয়া যাচ্ছে, সম্ভবত সেখানে কেউ আছে। তাসনুবা বাগানে উকি দিল। জসিম কাকা, মদিনা খালা আর তাদের ছোট্ট ছেলে জীবনকে দেখা যাচ্ছে। জসিম কাকার হাতে কাঁচা মাটি আর খালার হাতে গাছ। জীবনের কোনো কাজ নেই, সে এমনিই এসেছে বাবা মার সাথে।
কোনো কাজ না থাকায় জীবন থেমে নেই। সে পুরো বাগানের এদিক ওদিক ছুটোছুটি করছে। তাসনুবা থমকালো, তার সমস্ত মনোযোগ গিয়ে থামলো জীবনের ছুটতে থাকা পা জোড়ার দিকে। ইস, কত সুন্দর করে দৌড়চ্ছে জীবন। তার কাছে দুটো পা আছে, যে পা দিয়ে সে যেখানে খুশি যেতে পারে। তাসনুবা মাথা নোয়ালো, তার কাছেও দুটো পা আছে, কিন্তু অচল। সে এদের নিয়ে তেমন ছুটতে পারে না। তাসনুবা আনমনে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। স্রষ্টা তো সবাইকে সব দেয় না, তাই না? তিনি আরহাম ভাইয়াকে ধৈর্য দেননি, আরিশ ভাইয়াকে বুদ্ধি দেননি, আর তাসনুবাকে চলাচলের ক্ষমতা দেননি। একসময় অবশ্য দিয়েছিলেন, এখন আবার নিয়ে গেছেন। তাসনুবা এক গালে হাত রেখে বাগানের ফুল গাছগুলো দেখে যাচ্ছিল। তার হঠাৎ বাগানে যেতে ইচ্ছে হচ্ছে। ঠিক তখনই সাদা রঙের একটি গাড়ির মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলো। তাসনুবার কপালে ভাঁজ পড়ল। এই সময়ে কে এলো আবার? গাড়ি দরজা ঠেলে এক প্রকার ঢুলতে ঢুলতে বাইরে বেরিয়ে এলো সারা। তার পরনে কালো রঙের স্লিভলেস পোশাক, সেটা আবার শেষ হয়েছে হাঁটুতে। তাকে দেখাচ্ছে বিচ্ছিরি, জঘন্য। তাসনুবার নিজে নিজে ভেঙচি কাটলো, দাঁত কিরমির করে বলল, যেই না চেহারা, নাম রেখেছে পেয়ারা। গাড়ির ভেতর কে ছিল তাসনুবা দেখতে পায়নি, দেখার আগ্রহও দেখায়নি। সারার কাছে ভালো কিছু আশা করা যায় না, তাসনুবা অন্তত করে না। গ্রাম থেকে শহরে আসার পরেই তার পাখা গজিয়েছে। এই জাতের মানুষের পাখা কেটে দেওয়াটা একটু কষ্টের। তাসনুবা দ্রুত চাকা ঘুরিয়ে রুমের বাইরে এসে দোতলার করিডোরে গিয়ে থামলো। এদিক থেকে নিচের সবকিছু ভালো করে দেখা যায়। সারা বাড়ি ফেরার পরই তার সাথে সবার প্রথমে আফরোজা বেগমের দেখা হলো। বাড়িতে অবশ্য সে সবসময় আফরোজা আর তাসনুবা ছাড়া আর কেউ ছিল না। আফরোজা বেগম মেয়ের খোলামেলা পোশাক দেখে মৃদু ধমকে উঠে বললেন, এসব কি সারা? তোকে না বলেছি এ ধরনের জামা পরে বাড়ি আসবি না? আরহাম অথবা আরিশ দেখে নিলে কি একটা কেলেঙ্কারি বাঁধবে জানিস না? সারা ড্যাম কেয়ার ভাব নিয়ে তার মাকে পাশ কাটিয়ে হেঁটে গেল। যেতে যেতে কেবল মাথা নেড়ে বলল, সারা হেলে দুলে নিজের ঘরে চলে গেল। তাসনুবা কপাল কোচলাবো। নেশা টেশা করে নাকি? কেমন অদ্ভুত করে কথা বলছিল আর হাঁটছিল। তাসনুবা আর সেসব ঘাটায় না, কেবল সিঁড়ির মাথায় এগিয়ে এসে আফরোজা বেগমকে ডেকে বলল, ফুফু, আমাকে একটু নিচে নামিয়ে দেবে? আফরোজা বেগম ঘুরে দাঁড়ালেন, এক প্রকার বিরক্তি নিয়ে এগিয়ে গেলেন। তাসনুবা যেন তার সেই বিরক্তিভাব ধরে ফেলতে না পারে, সেজন্য সম্ভবত মুখে জোরপূর্বক একটা মেকি হাসি ফুটালেন। জানতে চাইলেন, কেমন আছিস মা? শরীর ভালো? তাসনুবা মাথা নাড়ল, জানালো তার শরীর ভালো। আফরোজা বেগমকে তাসনুবার পছন্দ না, তার মধ্যে এক প্রকার ভণ্ডামি আছে। আরহাম ভাইয়া বিচক্ষণ, আফরোজা যে একটা আস্ত ভণ্ড সেটা আর কেউ না বুঝলেও সে বোঝে। কিন্তু তারপরও কেন আফরোজাকে বাড়ি থেকে বের করছে না কে জানে। নিচে নামার পরে তাসনুবা দুহাতে চেয়ারের চাকা ঘুরিয়ে সোজা বাগানে গেল। জীবন তাকে দেখতে তার কাছে ছুটে এলো, তার গলা জড়িয়ে ধরল। তাসনুবা উৎফুল্ল মুখে বলল, কেমন আছিস জিবু? জীবন লাজুক হাসলো, এক শব্দে জবাব দিল, ভালো। জসিম তাকে দেখা মাত্রই অবাক হয়ে বলল, আম্মাজান, আপনি এত রাইতে বাগানে কি করেন? তাসনুবা হাসি মুখে এগিয়ে এলো, চারদিক দেখে বলল, বারান্দা থেকে তোমাদের দেখছিলাম, দেখে আসতে ইচ্ছে হলো। কি করছো তোমরা? মদিনা ফুলের চারাটা তাসনুবার চোখের সামনে মেলে ধরল। এটা লাগাইতে আইছি, রাত ছাড়া এটা লাগান যায় না। তাসনুবার হাত বাড়িয়ে বলল, দেখে আমাকে দাও তো, নাম কি এই চারার? মদিনা শান্তভাবে হাত বাড়িয়ে চারাটা তার হাতে তুলে দিল। নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, নাম কইতে পারি না, বড় বাবাই আনাইছে, বিদেশি চারা, নাম নাম জানি না, খালি এদূর জানি যে এটা রাইতে না লাগাইলে বাঁচে না। তাসনুবা চারাটা নেড়ে চেড়ে দেখে, আবার মদিনার হাতে তুলে দিল। এসব অদ্ভুত জিনিস তার বড় ভাইয়ের দ্বারাই কেনা সম্ভব। মদিনা কোমরে আঁচল গুজে মাটিতে হাঁটু মুড়ে বসে চারাটা ঠিকঠাক জায়গায় রাখলেন। জসিম তার উপর কাঁচা মাটি ফেলে প্রায় কয়েক ইঞ্চি পুরু মাটির স্তর দিলেন। তাসনুবা চোখ সরু করে বলল, সে কি, গাছে তো কোনো ফুলও নাই। জসিম চারদিক পরিষ্কার করতে করতে গলা উঁচু করে জানালো, এই গাছে কয়েক বছর পর পর একবার ফুল ফুটে। ফুল ফুটতে এখনো মেলা দেরি আছে আম্মাজান। তাসনুবা নাক সিটকালো। এত ভালো ভালো গাছ থাকতে বড় ভাইয়া কি সব আদমরা কয়েক বছরে একবার ফুল দেয়া পাড়া গাছ এনেছে?
বড় ভাইকে নিয়ে তাসনুবার চিন্তা হয়। ভাইয়ের কাজকর্মের কোনো ঠিক নেই, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে অথচ বিয়ের কোনো আগ্রহই দেখাচ্ছে না। তাসনুবার কত জল্পনা আর কল্পনা তার হবু ভাবিকে নিয়ে, অথচ তার ভাই আদৌ বিয়ে করবে কিনা সেটাও তার জানা নেই। সাদেক সাহেবের বাড়িতে টেলিভিশন নেই, কাজেই শুভ্রানী পর্যন্ত তার বোনের ঘটানো লঙ্কাকাণ্ডের খবর সাথে সাথে পৌঁছয়নি। কেবল বিকেলে যখন সে বাড়ির ছাদে গেল ঠান্ডা বাতাস খেতে, তখন তার সহপাঠী নম্রতা তাকে তার মুঠোফোনে আজকের দিনের সকল নিউজ চ্যানেলের হাইলাইটের আর জনপ্রিয় নিউজটা দেখালো। শুভ্রা ফ্যালফ্যাল করে চোখ অপলক ভিডিও ক্লিপটা দেখলো। পুরোটা দেখতে তার চোয়াল ঝুলে গেল। আপাই আজ এত বড় কাণ্ড ঘটিয়েছে, অথচ এত কিছুর পরেও সে এত শান্ত কি করে? শুভ্রা পুরোটা ভিডিও আরও একবার দেখল। কি সাংঘাতিক ব্যাপার, এত এত ক্যামেরার সামনে আপাই এ ধরনের কথা বলছে, সেটা শুভ্রার বিশ্বাস হচ্ছে না। আপাই ভীষণ নরম মনের মানুষ, শুভি সেটা জানে, কিন্তু সে এও জানে যে তার পরি আপাই সহজে কোনো ঝামেলায় জড়ায় না, অন্তত এসব মিডিয়া রিপোর্টার্স এর ঝামেলা তো মোটেই না। সে আর এক মুহূর্তে ছাদে দাঁড়ালো না, এক দৌড়ে বাড়িতে এসে সোজা তাদের ঘরে গেল। গিয়েই দেখলো নবনীতা চিত্রাকে কোলের ওপর বসিয়ে তাকে যোগ বিয়োগ শেখাচ্ছে। চিত্রা কয়েক মাস পরে স্কুলে যাবে। নবনীতা সিদ্ধান্ত নিয়েছে চিত্রাকে কোনো নার্সারি কিংবা কেজিতে পড়াবে না, একদম সোজা ক্লাস 1-এ ভর্তি করবে। নার্সারি কেজিতে যা পড়ায় সেটা নবনীতা নিজেই তাকে পড়াতে পারবে। চিত্রাকে স্কুলে না দেওয়ার আরও একটা কারণ হচ্ছে যাতায়াতের সমস্যা। তাকে স্কুলে দিলে নবনীতা তাকে প্রতিদিন আনা নেওয়া করতে হবে। এই অফুরন্ত সময়ের বড্ড অভাব নবনীতার। শুভ্রানী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই হড়বড় করে বলল, তুমি এটা কি করেছো আপাই? নবনীতা বইয়ের পাতা থেকে চোখ সরালো, জানতে চাইল কি হয়েছে, কি করেছি আমি? শুভ্রা এগিয়ে এলো, আশ্চর্য হয়ে বলল, তুমি জানো না তুমি কি করেছো? মিডিয়ার সামনে তুমি এসব কি বলেছো? নবনীতা কিছুক্ষণ চুপচাপ শান্ত হয়ে বসে থাকলো। একটু সময় বাদে চিত্রাকে খাটে বসিয়ে সে সাবধানে উঠে এলো। ছোট ছোট পা ফেলে বারান্দায় গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। তারপর খোপা ঢিলে হয়ে গেছে, ফাঁক ফোকর দিয়ে চুল বেরিয়ে যাচ্ছে। শুভ্রা বারান্দায় এলো, ঠিক নবনীর পাশ ঘেঁষে দাঁড়ালো, আস্তে করে ডাকলো, আপাই। নবনীতা সেদিকে ফিরল না। আকাশ গুরুম শব্দ হচ্ছে, স্বচ্ছ আকাশে ফালি ফালি মেঘ জমেছে। নবনীতা আকাশ দেখতে দেখতে বলল, এই জাতীয় ঝামেলা আমি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি শুভি। আমি জানি দেশের রাজনীতির অবস্থা কতটা খারাপ, কিন্তু আজ আমার কি হয়েছে আমি জানি না রে শুভি। বলতেই তার কণ্ঠ কেঁপে উঠল। শুভ্রা অবাক হয়ে বলল, কি হয়েছে আপাই, তুমি এমন করছো কেন? নবনীতা খোলা বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। সুমিষ্ট স্বরে থেমে থেমে বলল, আজকের ওই লোকটাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেছে শুভি। আমি স্পষ্ট দেখেছি বাবা রাস্তায় পড়ে আছে, শরীরে অনেক রক্ত, বাবা কাতরাচ্ছে। আমি সত্যি বলছি শুভি, সেই দৃশ্য আমি সহ্য করতে পারি না। আমি রক্ত সহ্য করতে পারি না, রক্তে মাখামাখি হয়ে যাওয়া শরীর আমি সহ্য করতে পারি না। অস্বস্তি হয় আমার, পাগল পাগল লাগে আমার নিজেকে। শুভ্রানী কিছু বলল না, চুপচাপ পুতুলের মতো দাঁড়িয়ে রইল। আপাই যেই আনারি হাতে খোপা বেঁধেছিল সেটা খুলে গিয়ে মসৃণ চুলগুলো পিঠ ছাড়িয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে। বাইরে মৃদু বাতাস বইছে, সে বাতাসে পরি আপার চুল উড়ছে। তাকে দেখতে ভালো লাগছে। শুভ্রা আর কিছু শুনল না, কেবল এক নজরে নবনীতার অল্প অল্প কাপা ঠোঁট আর হাতটা দেখে নিল। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক দামি দামি ক্যামেরা এনে সবার ছবি তোলা হয়, এমন একটা ক্যামেরা এনে আপাইয়ের একটা ছবি তুলে নিলে কেমন হয়? আপাই কিছুতে বিশ্বাস করে না সে কতখানি সুন্দর। একটা ছবি তুলে নিলে নিশ্চয়ই আপাই বিশ্বাস করবে সে সত্যিই খুব সুন্দর। শুভ্রা মিথ্যে বলে না, পরি আপার মতো সুন্দর মেয়ে মানুষ সে এই শহরে দুটো দেখেনি। সকালে যেই অসহ্য তাপদায় রাস্তায় ঠিকমতো হাঁটা যাচ্ছিল না, এখন সন্ধ্যের একটু আগেই আকাশ মেঘলা হয়ে মুষলধারে বৃষ্টি হয়েছে। বারান্দার গ্রিল দিয়ে বৃষ্টির ছটা নবনীতার মুখে এসে পড়ছিল। নবনীতা বিষণ্ণ মলিন আর ক্লান্ত মুখে বারান্দা থেকে তার ঘরে এসে খাটের এক কোনায় গিয়ে বসলো। অন্য সময় হলে সে শুভ্রাকে নিয়ে বারান্দার দরজা বন্ধ করে তবেই আসতো, কিন্তু আজ সে এমন কিছুই করেনি। শুভ্রা নিজেই দরজা টেনে ঘরের ভেতর এলো। নবনীর হাত কাঁপছিল তখনই। শুভ্রা এগিয়ে এলো, উৎকণ্ঠা মিশানো স্বরে জানতে চাইল, কি হয়েছে আপাই, ঠিক আছো তুমি? নবনী এক হাতে চাদর খামচে ধরে অন্য হাতে শুভ্রার হাত চেপে ধরল। তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। সে শ্বাস টানতে টানতে কোনো রকমে বলল, ইনহেলারটা দে শুভি। শুভ্রার হাত থেকে ইনহেলার নেওয়ার পরে নবনীতা শ্বাস টানতে টানতে আস্তে করে মাথাটা বালিশে রাখলো। শুভ্রা ভয়াতুর গলায় বলল, কি হয়েছে তোমার, এমন করছো কেন? নবনীতা ধীরে ধীরে মাথা নাড়ল, চাপা গলায় বলল,
বাতিটা নিভিয়ে দে শিউভি, দরজাটা চাপিয়ে দে, আওয়াজ ভালো লাগছে না আমার। রাজনীতির বিষয়গুলো বেশ জটিল। বাইরে থেকে যতখানি বোঝা যায় ভেতরে ভেতরে ঘটে যায় তার ঠিক উল্টো। আনুষ্ঠানিকভাবে আরহাম মনোনয়ন প্রায় পেয়ে গিয়েছিল, কিন্তু নবনীতা নামের একটি মেয়ের 2 মিনিটের একটা ভিডিও ফুটেজ পাল্টে দিল পুরো চিত্র, সমস্ত মানচিত্র। আরহাম সব দিক থেকে প্রস্তুত ছিল, সব রাস্তা ঝামেলা মুক্ত করে সে মাঠে নেমেছিল। নিজ দলের ভেতরেও তার অনেক প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু আরহাম সেসবের তোয়াক্কা করেনি। বাবার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, নিজের ক্ষমতা সবকিছুকে কাজে লাগিয়ে আরহাম তার সমস্ত প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে গিয়েছিল। কোথাও তো কোনো খাত ছিল না, তাকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো জায়গা তো সে রাখেনি। সবাই মোটামুটি নিশ্চিত ছিল যে এইবার দল থেকে সেই মনোনয়ন পাবে এবং নির্বাচনে জয়ীও সে হবে। কিন্তু কোথা থেকে একটা উটকো ঝামেলায় আরহামের সব পরিকল্পনায় জল ঢেলে দিল। যদিও সে ঘটনা কিছুটা সামাল দিয়েছিল, প্রশাসনিক কর্মকর্তারা তাকে আশ্বাস দিয়েছে মনোনয়নটা নিশ্চিতভাবে সেই পাবে, কিন্তু আরহাম নিশ্চিত হতে পারছিল না। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ফাহাদ। ফাহাদ বহুদিন ধরে রাজনীতির সাথে সরাসরি যুক্ত, বয়স আর অভিজ্ঞতাও আরহামের চেয়ে ঢের বেশি। ফাহাদ চাইছিল এইবার নির্বাচনে অংশ নিতে, কিন্তু উপরমহল থেকে তাকে অনুমতি দেওয়া হয়নি। তার নামে মাদক আর অর্থ পাচারের বেশ কিছু মামলা দায়ের করা হয়েছিল। প্রার্থী হিসেবে এই সূক্ষ্ম বিষয়গুলো পরবর্তীতে সমস্যা আর সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলোকে কারণ হিসেবে দেখিয়ে আরহাম খুব সহজেই ফাহাদকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। যত কিছুই হোক, পাবলিকের সামনে আরহামের ইমেজ ক্লিয়ার। সে তরুণ, সে যেই আসন থেকে লড়বে সেখানে বিপুল পরিমাণ তরুণ ভোটার, তাদের সাথে আরহামের সম্পর্ক ভালো। এছাড়া আরহামের বাবারও বেশ ভালো পরিচিতি আছে। সব দিক বিবেচনায় আরহাম যোগ্য, সবচেয়ে বেশি যোগ্য। আরহাম প্রায় সব কিছু অর্জন করেই নিয়েছিল, কিন্তু এই নবনীতার ঘটনার পর থেকে তার প্রতিদ্বন্দ্বীরা আবার পুরোদমে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। যারা এতদিন টু শব্দ করেনি তারাও নালিশ করার সুযোগ পেয়ে গেল। প্রশ্ন উঠল, নির্বাচনের আগেই যে এমনভাবে আলোচিত হয়েছে তার হাতে মনোনয়নপত্র কতটা নিরাপদ। সবচেয়ে বেশি তৎপর হলো ফাহাদ। এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় ঘুরে এসে আপ্রাণ চেষ্টা চালাতে লাগলো মনোনয়নটা যেন তাকেই দেওয়া হয়। সে যা কিছু করেছে সেটা আরো অনেক আগের ঘটনা, জনগণ হয়তো এতদিনে ভুলেও গেছে, কিন্তু আরহাম যেটা করেছে সেটা জনগণ কিছুতেই ভুলবে না। এই ঘটনার পর তার মতো অনভিজ্ঞ লোকের হাতে মনোনয়ন দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আরহাম 2 হাত দিয়ে কতক্ষণ নিজের চুল টানলো, ডেস্কের উপর যা কিছু রাখা ছিল সব মাটিতে ছুঁড়ে ফেললো। সকাল থেকে এই নিয়ে সে শখানেকবার সামনে যা কিছু পাচ্ছে তাতেই কিল বসাচ্ছে। মাঝে মাঝে আবার রাগে প্রচন্ড ক্রোধে হায়নার মতো চেঁচাচ্ছে। ওয়াজিদ তখন থেকে তাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। বেচারার নাগের ডগা লাল হয়ে আছে। ওয়াজিদ তাকে শুরুতে 2 বার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আজ সে কিছু বুঝবে বলে মনে হচ্ছে না। আরহাম শেষ পর্যন্ত হাতের কাছে কিছুই পেল না, না পেয়ে ইজি চেয়ারে একটা জোরে লাথি বসালো। ফলস্বরূপ চেয়ারটা 1 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। তোফাইল এক চোখ বন্ধ করে মুখ খিচে নিল। আরহামের থমথমে মুখ। তোফাইল অনুমান করলো ইজি চেয়ারের চেয়ে বেশি ব্যথা আরহামের পায়েই হয়েছে। আরহাম আবারও 2 হাতে মুঠ করে তার চুল টেনে ধরলো, ফুঁসতে ফুঁসতে বলল, ওই স্টুপিড অসভ্য বেয়াদব মেয়েটাকে যেদিক থেকে পারিস ধরে নিয়ে আয়। আমার হাত নিষ্পিস করছে, তার গলা চেপে ধরলে শান্তি পাবো। আমার মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ওই অসভ্যটাকে ধরে নিয়ে আয়। রনি বিচলিত বোধ করলো, ভাই কি সত্যি সত্যি বলছে নাকি কথার কথা বলছে। সে নিশ্চিত হওয়ার জন্য জানতে চাইল, ভাই সত্যি ধরে আনতে বলেছেন? আরহাম ঘাড় বাঁকিয়ে থমথমে মুখে তার দিকে তাকালো। 2টো শুকনো ঢোক গিলে মিয়ে গেল রনি। আমতা আমতা করে বলল, না মানে আর কি। কি মনে করে ওই নবনীতা? সে একাই পুরো দেশের সিস্টেম পাল্টে দিবে? তিরিক্ষি মেজাজে জানতে চাইল আরহাম। তোফাইল ফাঁপা গলায় শুধু বলল, না না তেমন কিছু না ভাই, আপনি একটু ঠান্ডা হন। ঠান্ডা মাই ফুট। আরহাম থামলো। পরক্ষণেই আবার গজরাতে গজরাতে বলল, অসভ্য আনকালচার্ড বদমাস মেয়ে। সামনে পেলে তার মাথাটা চিবিয়ে খেতাম। একবার একে সামনে পাই, এর সাথে আমার হিসেব নিকাশ বাকি আছে। বাকিরা সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে তার অস্থিরতা দেখে গেল। তাকে কোনো প্রশ্নই ঠিকঠাক মতো করা যাচ্ছে না। যে প্রশ্ন করতে আসছে তার ওপর চড়াও হচ্ছে। আরহাম রাগে কষ্টে আর জেদে ফোপাতে ফোপাতে বলল, আই উইল কিল নবনীতা। সে আমার সব সাজানো প্ল্যানে পানি ঢেলে দিয়েছে। ফালতু মেয়ে কোথাকার।
শুভ্রানী কলেজ থেকে বেরিয়ে মূল সড়কে কেবলমাত্র পা রেখেছিল, এরই মাঝে কালো রঙের একটা মাইক্রো এসে তার সামনে থামল। ঘটনার আকস্মিকতায় চমকে উঠে শুভ্রা 2 কদম পিছিয়ে গেল। ক্যাচ ক্যাচ শব্দ তুলে গাড়ির দরজা খুলে গেল। সেখান থেকে একটি লোমশ পুরুষালী হাত বেরিয়ে এসে শুভ্রার বাম হাতটা শক্ত করে চেপে ধরল। চিৎকার করে উঠল শুভ্রা। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিতে চাইল, ছুটে পালাতে চাইল সেখান থেকে, কিন্তু তার আগেই তার হাত চেপে ধরা ব্যক্তিটি তাকে হ্যাচকা টেনে গাড়িতে তুলে নিল। শুভ্রা ভয়ে অজানা আতঙ্কে গাড়ির ভেতর থেকে চেঁচিয়ে উঠল, তার মুখ বন্ধ। সেই বিভৎস চিৎকার গাড়ির ভেতরে সীমাবদ্ধ থাকলো। শাহিন হতভম্ব। সে তার 2 গালে হাত চেপে আর চোখে একবার আরহামের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। আরহাম ভাই তাকে মেরেছে, কিন্তু সে মারার মতো কি করেছে? সে তো ভালো কাজই করেছে। আরহাম দাঁত কিরমির করে বলল, মূর্খ, গর্ধব, ব্রেইনলেস কুত্তার বাচ্চা, তুই এটা কাকে তুলে নিয়েছিস? এটা নবনীতা? শালা গর্ধব, অশিক্ষিত। শাহিন 2টা শুকনো ঢোক গিলল। আবার একটা ভুল করে ফেলেছে সে। আগ বাড়িয়ে নতুন আরেকটা বিপদ বাঁধিয়েছে শাহিন। সে ভাইকে খুশি করতে গিয়ে উল্টা ভাইকে আরো রাগিয়ে দিয়েছে। শাহিন হতাশ, ভীষণ হতাশ। আরহাম কপাল চাপড়ে বলল, এখন কি? এখন এই মেয়ের আমি কি করব? তোফাইল সামনে এসে শাহিনের মাথায় একটা গাঁট্টা মেরে কটমট করে বলল, গাধা, এটা কাকে এনেছিস তুই? নবনীতাকে আনলেও একটা কথা ছিল, তার বোনকে কেন এনেছিস? আর ভাই তো তখন রেগেছিলেন, কথার কথা বলেছেন। এসব তোলাতুলি করতে কে বলেছে তোকে? দিলে তো কেসটা আরো বেশি ঘেটে। আরহাম রাগে গিজগিজ করতে করতে কতক্ষণ এদিক সেদিক পায়চারি করলো, তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। নমিনেশনের আগে যদি ভুলেও এই কথা জানাজানি হয়, তবে আরহামের পরিণতি ভাবলে সে নিজেই শিউরে উঠছে। অবশেষে সব রাস্তা যখন ঘোলাটে হয়ে আসে, তখন আরহাম ফোন করে জালালুর রহমানের নম্বরে। মহানগর কার্যালয়ের যুগ্ম সম্পাদক জালাল কল রিসিভ করতেই আরহাম ব্যস্ত হয়ে বলল, আঙ্কেল, একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। জালাল সাহেব উদ্বিগ্ন হয়ে শুধালেন, সে কি? আবার কি হয়েছে? কিছুটা অস্থির, কিছুটা ব্যাকুল হয়ে আরহাম জানালো, আমি কেবল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলেছিলাম যে নবনীতাকে আমার কাছে তুলে নিয়ে আসতে। শাহিন গর্ধব সেটাকে সত্যি ভেবে আসলেই তুলে এনেছে, তাও আবার নবনীতাকে না, নবনীতার বোনকে। আমি এখন কি করবো আঙ্কেল? ট্রাস্ট মি, আমি এসব কিচ্ছু চাইনি। টেনশনে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আরহাম থামলো। অন্য পাশ থেকে জবাবের আশায় কিছু সময় নীরব থেকে জালাল সাহেব বললেন, আরহাম, তুমি কিন্তু চাইলে এই ভুলটা থেকে চমৎকার একটা আউটকাম বের করে নিতে পারতে। ভ্রু কুচকালো আরহাম, জানতে চাইল, মানে একটু বুঝিয়ে বলুন প্লিজ। 2 আঙুলের সাহায্যে চেপে রাখা সিগারেটটা শেষবারের মতো টেনে ফাহাদ সেটাকে অ্যাশট্রেতে ছুঁড়ে ফেলল। পুরো ঘরে সিগারেটের ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। সেই ধোঁয়ার বিদঘুটে গন্ধে তার সামনে বসে থাকা মেয়েটির দম বন্ধ হয়ে আসছে। ফাহাদ পায়ের ওপর পা তুলে পুনরায় জানতে চাইল, তা কি বলছিলেন আপনি? কি নাম আপনার? নবনীতা। নবনীতা নূর। তরুণীর সোজাসুজি জবাব। ফাহাদ মাথা নাড়ল। তার ঠিক বরাবর সামনে চেয়ারে বসে থাকা মেয়েটি গত 15 মিনিট যাবৎ একই কায়দায় বসে আছে, না নড়ছে না একটু অন্য কোথাও দেখছে। মেয়েটির চুল বেশ লম্বা। বেনি করে রাখা চুলগুলো সে কাঁধের পাশ দিয়ে এনে বুকের ওপর ফেলে রেখেছে। তার ওপর আবার পরনে ওড়নাটি শালের মতো গায়ে জড়িয়েছে। প্রসাধনী মুক্ত একটা ঝকঝকে মুখ, চোখ দুটো রক্তিম, কেঁদেছে নিশ্চয়ই। তবে এখানে সে নয়, এখানে আসার আগে। ফাহাদ 2 আঙুলের আঙুলগুলো আড়াআড়ি ভাবে রেখে একটু ঝুঁকে বসলো, জানতে চাইল অভিযোগ কি। নবনীতার ব্রহ্মতালু অবধি জ্বলে উঠল তার এই বারবার একই প্রশ্নে। সে কোনো রকম রাগ সংবরণ করে বলল, আমার বোনকে আজ দুপুর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। কলেজ ছুটির পর তার বাসায় আসার কথা ছিল, কিন্তু সে এখনো আসেনি। আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে। আমার বান্ধবীর ভাই আমাকে আপনার খোঁজ দিয়েছে, বলেছে আপনি নাকি এই এলাকার মাফিয়া, আপনার কাছে নাকি সব নিখোঁজ মেয়েদের লিস্ট আছে। আপনি কি আমার বোনের খবর দিতে পারবেন প্লিজ? একটানা নিঃসংকোচে কথাগুলো শেষ করে দম নিল নবনীতা। এই জায়গাটা খুব একটা সুবিধার না, তবুও তাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। শুভ্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। নবনীতার বুক ফেটে কান্না আসছে।
পুরো রাস্তা সে মুখ চেপে কেঁদেছে। এখন কিছুটা শান্ত হয়েছে। বিপদ এসেছে, কিন্তু নবনীতা এত অল্পেই ভেঙে পড়বে না। সে মনে মনে এক নাগাড়ে বলে যাচ্ছে, শুভি ভালো আছে, একদম ভালো আছে। বেশি চিন্তা করিস না নবনী, শুভি একদম ঠিক আছে। ফাহাদ ফোন বের করে কোথাও একটা কল করলো, তারপর অন্য আরেক জায়গায় কল দিল। শেষমেশ কয়েকজনের সাথে কথা শেষে সে নবনীতার দিকে মুখ করে বলল, না, আপনার বোনের কোনো খোঁজ আমার কাছে নেই। আমি জানি না আপনার বোন কোথায়। নবনীতা অনুনয় করে বলল, প্লিজ একটু দেখুন না, কিছু একটা করুন, দেখুন না কিছু করা যায় কিনা, প্রয়োজনে আমি টাকাও দিতে রাজি। আহা, বললাম না আমি কিছু জানি না। আপনি বাজে নামকে জানতো এখান থেকে। নবনীতা গেল না, উল্টো জেদ ধরল। দুহাত জোর করে বলল, প্লিজ আমাকে এভাবে নিরাশ করবেন না। আপনি ছাড়া এই ব্যাপারে আমার কেউ সাহায্য করতে পারবে না। পুলিশের 24 ঘন্টা না হলে মিসিং ডায়েরি করা যাবে না। আপনি তো জানেন 24 ঘন্টায় কত কি হয়ে যেতে পারে। প্লিজ আপনি কিছু একটা করুন প্লিজ। ফাহাদ বিরক্ত হলো, চোখ মুখ খিচে বলল, উফ, ভারী বেয়াদব মেয়ে তো আপনি। বললাম না আমি কিছু জানি না, তাও বারবার এক কথা বলে যাচ্ছেন। যান, নিজের রাস্তা নিজে মাপুন, আমি কিছু করতে পারবো না। প্লিজ একবার আমার দিকটা। মুঠোফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। নবনীতা তার কথা ঠিকমতো শেষ করতেও পারল না। প্রথমবারেই সে কলটা রিসিভ করেনি, দ্বিতীয়বারে এক প্রকার বিরক্ত হয়ে সে ফোনটা রিসিভ করে কানের সাথে চেপে ধরল। নিরাসক্ত কণ্ঠে বলল, জি কে বলছেন? অন্য পাশ থেকে কি উত্তর এসেছে সেটা বোঝা গেল না, কিন্তু অন্য পাশের কথা শুনতেই নবনীতা এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালো। ফাহাদ তার হঠাৎ এমন লাফিয়ে ওঠাতে ভড়কে গেল, চোখ বড় বড় করে বলল, কি হয়েছে? নবনীতা সেসব পাত্তা দিল না। সে ফোনটা কানে চেপেই দিক বিদিক শূন্য হয়ে ছুটতে শুরু করলো। চোখের নিমিষে সে ফাহাদের পার্টি অফিস থেকে বেরিয়ে 3 তলা বেয়ে নিচে নেমে এলো। ফাহাদ ভ্রু কুঁচকে মনে মনে আওড়ালো, কি অদ্ভুত মেয়ে, দৌড়ে এলো আবার দৌড়ে দৌড়ে চলে গেল। নবনীতার ফোনে মেসেজ করে যে লোকেশনটা পাঠানো হয়েছিল, নবনীতা জিপিএস অন করে ঘন্টাখানেকের মধ্যেই সেখানে পৌঁছে গেল। সিএনজির ভাড়া মিটিয়ে কপালের ঘাম মুছে সে ফোনে থাকা লোকেশনের সাথে আশেপাশের লোকেশন মিলিয়ে নিল। তাকে যেই জায়গায় আসতে বলা হয়েছে সেটা একটা নির্মাণাধীন 10 তলা বাড়ি। এখনো সবগুলো দেয়াল ঠিক করে দেয়া হয়নি। নবনীতা নিচ তলায় পা রেখে চারদিকে চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল। এত নীরব কেন এই জায়গা? যদিও দিনের বেলা, তবুও তার গা ছমছম করছে। সে মোবাইলের স্ক্রিনে আঙুল চালিয়ে তাকে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল সেই নম্বরে ডায়াল করলো। রিং হওয়ার আগে থেকেই তাকে পেছন থেকে কেউ ডাকলো, মিস নবনীতা। চকিতে পেছনে ফিরল সে। চোখ গেল সাদা শার্ট গায়ে একটি ছেলের দিকে। ছেলেটি নিচ থেকে এগিয়ে এলো। কাছে আসতে নবনীতার মনে হলো সে এর আগে কখনো তাকে দেখেছে বলে মনে হয় না। ছেলেটি কোনো রকম বাড়তি কথায় না গিয়ে শুরুতেই বলল, আসুন, আমার পেছন পেছন আসুন। নবনীতা তার পেছন পেছন হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে তার মনে পড়ল এই ছেলেটি তার চেনা। শাহরিয়ার আরহামের পার্টি অফিসে সে একে দেখেছে। হঠাৎ করেই কেমন অজানা আতঙ্কে নবনীতার চিত্ত ব্যাকুল হয়ে উঠল। সুবীর নিখোঁজ হওয়ার সাথে কি কোনোভাবে আরহাম জড়িয়ে আছে? নবনী আর সামনের কথা ভাবল না। ভাবতে নিলে সবার আগে বাজে কথা মাথায় আসে। নির্মাণাধীন ভবনটির 2nd ফ্লোরে একটা রুম আছে। আশ্চর্যের বিষয়, রুমের দরজাও আছে। ছেলেটি দরজা খুলে সরে দাঁড়ালো, যার অর্থ নবনীতাকে যেতে হবে ভেতরে। নবনীতা 1 সেকেন্ড কিছু একটা ভেবে চুপচাপ ভেতরে পা বাড়ালো। নবনীর সত্যি ভাবনাটা সত্যি হলো। ঘরের ভেতর থেকে আরহাম আর তার সঙ্গী সাথীরা ছিল, সেই সাথে আরো একজন ভদ্র মতন লোক ছিলেন, তার হাতে ক্যামেরা আর মাইক্রোফোন। নবনীতার চোখ মুখ শক্ত করে ঘরের ঠিক মাঝামাঝি এসে দাঁড়ালো। আরহামকে এখনো ভালো মতো দেখেনি সে। লোকটা আরহাম বুঝতেই সে চোখ নামিয়ে নিয়েছে। আরহাম অবশ্য চোখ সরায়নি। নবনীতা তার দৃষ্টিসীমার মধ্যে আসার পর থেকে সে একটানা শুধু তাকেই দেখে গেল। আরহাম আবিষ্কার করলো এই মেয়েটির সাথে তার রাগের সম্পর্ক সমানুপাতিক। যত বেশি সে নবনীতাকে দেখে তত বেশি তার মাথায় খুন চেপে যায়, মাথায় টকবক করে রক্ত ফোটে। মনে হয় এক চর মেরে নবনীতার সব দাবাঙ্গিরি বের করে দিতে। আরহাম তার রাগটুকু বহু কষ্টে গিলে নিল। নবনীতা মেঝেতে চোখ রেখেই বলল, সুবি কোথায়? আপনারা আমার সুবিকে কোথায় রেখেছেন? আছে, সে ভালোই আছে, নিরাপদে আছে। চুল ঠিক করতে করতে জবাব দিল আরহাম, আমার বোনের সাথে কেন এমন করছেন? কি দোষ তার? আমার অন্যায়ের শাস্তি সুবিকে কেন দিচ্ছেন?
বলতে বলতে নবনীর কথা জড়িয়ে এলো। যেই কঠোরতা সে চোখে মুখে জড়িয়ে রাখতে চাইছে, কিছুতেই সেটা সম্ভব হচ্ছে না। সুবি আরহামের কাছে আছে। এই অবস্থায় নবনীতার হঠকারিতা পরিস্থিতি আরো বিগড়ে দিতে পারে। আরহামকে তার চেনা হয়েছে। শাহরিয়ার আরহাম ক্ষমতা পাওয়ার জন্য সবই করতে পারে। আরহাম পকেটে হাত গুজে ঠিক নবনীতার মুখোমুখি এসে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, তোমার সুভিকে ধরতে চাইনি, ইনফ্যাক্ট তোমাকেও ধরে আনার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার আহাম্মক ছেলেরা ভুলে তোমাকে তুলে না এনে তোমার বোনকে তুলে এনেছে। নবনীতা দাঁতে দাঁত চেপে ক্ষোভটুকু ভেতরে চেপে রাখলো। সুবিকে না পাওয়া পর্যন্ত সে কোনো রকম বোকামি করবে না। সে ক্লান্ত স্বরে বলল, এখন তো জেনেছেন ভুল করছেন, এখন সুবিকে ছেড়ে দিন। দিব, তার আগে তুমি একটা কাজ করবে। কি কাজ? অস্থির শোনালো নবনীতার কণ্ঠ। আরহাম তার তর্জনী তুলে ক্যামেরা হাতে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে বলল, তুমি ওনার কাছে এখানে বসে একটা ইন্টারভিউ দিবে। নবনীতা হকচকিয়ে গেল, কপাল কুঁচকে বলল, কি ইন্টারভিউ? ইন্টারভিউ, সাক্ষাৎকার আর কি। আমি কিসের ইন্টারভিউ দিব? আমি কে? আরহাম চিবিয়ে চিবিয়ে বলল, সেটাই তো আমার প্রশ্ন, তুমি কে? হু আর ইউ যে তোমার এক কথায় আমাকে এত ভোগান্তি পোহাতে হচ্ছে? নবনীতা এবার সোজাসুজি তাকালো আরহামের দিকে। ক্রোধে ফেটে পড়া দুটো চোখের সাথে অজানা আতঙ্কে দমে যাওয়া দুটো চোখের দৃষ্টি বিনিময় ঘটল অতি অল্প সময়ের জন্য। নবনীতা ক্ষীণ গলায় বলল, কি করতে হবে আমার? কি বলবো ইন্টারভিউতে? আরহাম ফিচেল হাসলো, জানতে চাইল, সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? সেদিন মিডিয়ার সামনে ভাষণ দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিলে? 100টা উত্তর নবনীতার মুখের সামনে এসে তার অনুমতির অপেক্ষা করছিল। অনুমতি দিলেই সেগুলো সে আরহামের মুখের ওপর উগলে দিল, কিন্তু নবনীতা তার কিছুই করলো না। উল্টো বাধ্য মেয়ের মতো বলল, কোথায় বসে ইন্টারভিউ দিতে হবে? এখানে? হ্যাঁ, এখানেই। রাশিদ তোমার কথা রেকর্ড করবে, তারপর বাকিটা আমি নিজ দায়িত্বে পৌঁছে দিব বাকি নিউজ চ্যানেলের কাছে। নবনীতা রোবটের মতো হেঁটে চেয়ারে গিয়ে বসলো। একবার কেবল চোখ তুলে জানতে চাইল, কি বলবো? আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাই তো? আরহাম একটু ভেবেচিন্তে বলল, তা বলতে পারো, সাথে আমার প্রশংসা করবে, বুঝছো? বলবে এবারে নির্বাচনে আমার চেয়ে পারফেক্ট আর কেউ হতেই পারে না, বুঝেছো তো? রাশিদ এগিয়ে এসে ক্যামেরাটা সেট করলো। ছোট্ট মাইক্রোফোনটা নবনীর জামার গলায় সেট করে বলল, জি ম্যাম, এখন বলুন। নবনীতা 2 হাত মুঠ করে দুটো দীর্ঘ শ্বাস ছেড়ে বলা শুরু করলো, গত পরশুদিন আমি একটা ভুল করেছি। আমার ভুল বোঝাবুঝি হয়েছিল। জনাব শাহরিয়ার আরহাম আসলে রাস্তা ব্লকের ব্যাপারে কিছুই জানতেন না। বিষয়টা আমি বুঝতে পারিনি। যা কিছু হয়েছিল সেদিন পুরোটাই ওনার অজানা ছিল। ওনাকে এইসবে জানানো ঠিক হয়নি আমার। আমি বুঝতে পারিনি। আপনারা দয়া করে ওনাকে খারাপ ভাববেন না। ওনার সাথে ওই ঘটনাগুলোর কোনো সম্পৃক্ততা নেই। হয়েছে, এবার আমার একটু প্রশংসা করে দাও। পাশ থেকে বলে উঠল আরহাম। নবনীতা কটমট চোখে এক নজর তাকে দেখে পুনরায় বলতে শুরু করলো, জনাব আরহাম আসলে খুবই জনদরদী মানুষ। উনি নির্বাচনে জয়ী হলে আমরা খুব ভালো কিছু পাবো বলেই আশাবাদী আমি। হয়েছে, প্রশংসা হয়েছে ঠিক মতো? গোমরা মুখ করে জানতে চাইল নবনীতা। আরহাম ডান হাতটা এপাশ ওপাশ নেড়ে মুখ বাঁকা করে বলল, হয়েছে কোনো রকম, বিলো এভারেজ, চালিয়ে দেওয়ার মতো, কিন্তু আমার অতটা পছন্দ হয়নি। খুবই চাপা চাপা প্রশংসা। তোমাকে মন খুলে প্রশংসা করা শিখতে হবে। যাকে আমি অত প্যাচ ধরার মানুষ না, এটাতেই কাজ চালিয়ে নিব। সুবি কোথায়? এবার অন্তত তাকে দিন আমার কাছে। আরহাম ডান দিক ফিরে চুল ঠিক করতে করতে বলল, শাহিন, যা তো, শুভ্রাকে নিয়ে আয়। শাহিন চলে গেল আর মিনিট 2-এর মাথায় শুভ্রাকে সাথে নিয়ে ফিরল। শুভ্রা তার কলেজ ব্যাগটা শক্ত করে জাপটে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। নবনীতাকে দেখা মাত্রই সব ভয় ভুলে সে এক দৌড়ে ছুটে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। জড়ানো গলায় বলল, আপাই, তুমি এসেছো? নবনীতা তার 2 বেনি করা মাথায় হাত ছুঁয়ে তাকে শান্ত করতে করতে বলল, তুই ঠিক আছিস সুবি? কেঁদে কেটে কি হাল করেছিস নিজের? শুভ্রা হয়তো আরো কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগে নবনীতা শক্ত করে তার হাত ধরে তাকে টানতে টানতে বলল, বাড়ি গিয়ে সব কথা হবে, এখন চল এদিক থেকে। 2 বোন চোখে নিমিষে উধাও হয়ে গেল। যাওয়ার জন্য সূচক একটা শব্দ মাত্র বলে গেল না। শাহিন চোখ বড় বড় করে বলল, বাপরে, আপার দেখি খুব তেজ। আরহাম তাচ্ছিল্য করে বলল, তেজ মাই ফুট, পুরাই বেয়াদব একটা। রিকশাতে উঠে নবনীতা অনবরত প্রশ্ন শুরু করলো, ওরা তোর সাথে উল্টাপাল্টা কিছু করেনি তো? ছয়নি তো তোকে? বাজে কথা বলেনি তো?
ছবি টবি কিছু তোলেনি তো? তোর দিকে বাজে চোখ করে দেখেনি তো? শুভ্রানী এত এত প্রশ্নে রোশনালে পরে ভরকে গেল। নবনীতা আর কিছু প্রশ্ন করার আগেই সে তার মুখ চেপে ধরল, ব্যস্ত হয়ে বলল, থামো আপাই, থামো। আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ওরা আমায় কিচ্ছু করেনি, কেবল চুপচাপ একটা রুমে বসিয়ে রেখেছিল, আর কিচ্ছু করেনি। ওই আরহামের সাথে তোর দেখা হয়েছে? কি বলেছে সে তাকে? শুভ্রা কেবল কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগে নবনীতা মাথায় হাত চেপে বলল, থাক, হয়েছে, মাথা ব্যথা করছে, পরে শুনবো এসব। বাড়ি ফিরেই নবনীতা গোসল করে একটা ঢিলেঢালা আকাশি রঙের সুতি জামা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। ঘরে এসে সে দেখলো শুভ্রানিয়া চিত্রা খাটের এক কোনায় বসে আছে, শুভ্রার হাতে একটা প্যাকেট। নবনীতা চুল মুছতে মুছতে তাদের সামনে এসে দাঁড়ালো, জানতে চাইলো, হাতে কি কি আছে এতে? শুভ্রা চোরের মতন মুখ করে বলল, প্যাটিস, চিকেন প্যাটিস। নবনীতা চোখ পাকালো, জিজ্ঞেস করলো, কোথায় পেলি? কে দিল? শুভ্রা কাচুমাচু মুখ করে জবাব দিল, শাহরিয়ার আরহাম ভাই দিয়েছে। নবনীতা উত্তর শুনে আকাশ থেকে পড়ল। এক মুহূর্ত দেরি না করে এক ধাক্কায় প্যাটিসের প্যাকেটটা শুভ্রানীর হাত থেকে ফেলে দিল। সেটা গিয়ে পড়ল মেঝেতে। নবনীতা দাঁতে দাঁত পিষে কিরমির করে বলল, আরহাম ভাই দিয়েছে মানে? তার দেয়া জিনিস তুই কেন নিয়েছিস? সে তোকে কেন দিবে এসব? শুভ্রা চোখ পিটপিট করে হাসলো। আমাকে ধরে নেওয়ার পর আরহাম ভাই যখন জানলো যে ভুল করে আমাকে তুলে আনা হয়েছে, তখন সে আমাকে এই প্যাকেটটা দিয়েছে, সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে। ওইটা ব্যাগে আছে, আর বলেছে। জিভ কাটলো শুভ্রা। নবনীতা চোখ রাঙিয়ে বলল, কি থামলি কেন? আর কি বলেছে? মানে বলেছে যে তোমার ঘ্যান ঘ্যান শুনতে শুনতে যখন আমি ক্লান্ত হয়ে যাব, তখন যেন আমি এটা খেয়ে নিই। এটা নাকি শহরের সবচেয়ে বড় প্যাটিস। বলতে বলতেই ফিক করে হেসে দিল শুভ্রা। নবনীতা থম মেরে কয়েক পল সেভাবে দাঁড়িয়ে রইল। শুভা হাসছে। ও জানোয়ারের জিম্মায় থেকেও শুভি হাসছে। সে কি জানে না ওই লিক কি পরিমাণ বদ? শুভ্রা মাথা নিচু করে হাসি থামালো। আপাই খুব রেগে যাচ্ছে। আপাই রেগে গেলে ঠিকমতো কথা বলে না। আপার রাগের যথাযথ কারণ আছে। আরহামের চেলাপোলাগুলো আসলে জঘন্য। কি অদ্ভুত কারণে আজ সে ভয় পায়নি। শুরুতে যদিও ভয়ে তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু ওই ছোট্ট রুমটায় বসার পর কিংবা শাহরিয়ার আরহামকে দেখার পর তার একবারও মনে হয়নি তার সাথে খুব খারাপ কিছু ঘটে যাবে। শুভ্রা মুখটা মলিন করে কানে হাত দিয়ে বলল, সরি আপাই, এরপর থেকে ওই বদলোক যদি আমায় পিৎজা বার করে দেয়, আমি তো বনিব না। বলবো, তোর পিৎজা তুই খা, তোর মতো জন্তুর কাছ থেকে আমি পানিও খাবো না, ঠিক আছে? এবার অন্তত রাগারাগি বন্ধ করো প্লিজ। নবনীতা চোখ মুখ শক্ত করে এক নজর তার বোনকে দেখে চুল মুছতে মুছতে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার মেজাজ বিগড়ে যাচ্ছে, তার ভয়ানক রাগ হচ্ছে শুভির ওপরে। লুবনা পণ করেছে সে নবনীতাকে 2 দণ্ডও শান্তি দেবে না। তাকে পড়াতে শুরু করার পর থেকে আজ পর্যন্ত নবনীতা কোনোদিন তার কাছ থেকে হোমওয়ার্ক পায়নি ঠিকঠাক। লুবনার 3টে হাত, ডান হাত, বাম হাত, আর সে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করে তা হলো অজুহাত। লুবনার কাছে অজুহাতের শেষ নেই। আজকের দিনে তার অজুহাতটা কিছুটা অদ্ভুত। লুবনা জানালো সে আজ বাড়ির কাজ করতে পারেনি কারণ তাদের পাশের বাড়ির বিড়ালটা কাল কোথাও হারিয়ে গিয়েছিল। নবনীতা ভ্যাপাচাকা খেয়ে বলল, কি? পাশের বাড়ির বিড়াল হারিয়ে যাওয়ার সাথে তোমার বাড়ির কাজ না করার কি সম্পর্ক? সম্পর্ক আছে মিস। স্বর্ণাদের বাড়ির বিড়ালটা প্রায় আমাদের বাড়িতে আসতো। খুবই মিষ্টি একটা বিড়াল। সে হারিয়ে যাওয়ার পর থেকেই স্বর্ণার মন খুব খারাপ। আমি তাকে সান্ত্বনা দিতে তার বাড়িতে গিয়েছিলাম। যেহেতু আমি বাড়িতেই ছিলাম না, সেহেতু আমার আর বাড়ির কাজও করা হয়নি আপু। দুহাত নেড়ে নেড়ে উত্তর দিল লুবনা। নবনীতা চোখ গরম করে আপাদমস্তক লুবনাকে দেখলো। তার মুখ থমথমে, দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরেছে শক্ত করে, চোখের পাতা ফরফর করে লাপাচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে নবনীতা শেষমেশ ফিক করে হেসে দিল। হাত বাড়িয়ে লুবনার মাথায় একটা গাঁট্টা মেরে বলল, খুবই নিম্নমানের অজুহাত লুবনা, জোর করেও বিশ্বাস করা যায় না। লুবনা নিজেও হেসে ফেলল, দাঁত কেলিয়ে বলল, আজ সময় পাইনি আপু, তাই এক্সকিউজ ভালো হয়নি। লুবনাকে পড়ানো শেষ করে নবনী কুরিয়ার অফিসে গিয়ে তার যাবতীয় কাজগুলো সেরে ফেলল। মাগরিবের সামান্য কিছু সময় আগে সব ঝামেলা মিটিয়ে সে বাড়ির পথ ধরল। মালিবাগ আসতেই সাদা রঙের একটি গাড়ি ঠিক তার মুখোমুখি এসে থামলো। নবনীতা খুব দ্রুতই হাঁটছিল, হঠাৎ সামনে এসে গাড়িটা থামায় সে খানিকটা চমকে গিয়ে এক কদম পিছিয়ে গেল। গাড়ির দরজা খুলে যে লোকটি বেরিয়ে এলো তাকে নবনী চেনে, তার নাম ফাহাদ। শুভ্রাকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন নবনী তার কাছে গিয়েছিল। ভদ্রলোক সেদিন তাকে কোনোভাবেই সাহায্য করেনি। নবনীতাকে দেখতেই ফাহাদ দাঁত বের করে হাসলো, এমনভাবে হাসলো যেন নবনীতা তার খুব পরিচিত কেউ।
নবনীতা কাঠখোট্টা স্বরে প্রশ্ন করলো। কি হয়েছে, কি চাই? তৎক্ষণাৎ ফাহাদের মুখের হাসি মিলিয়ে গেল। সেদিন কত অনুনয় বিনয় করে কথা বলছিল, আজ একদম রুক্ষ ভাষায় কথা বলছে। ফাহাদ সেসব পাত্তা দিল না, উল্টো আন্তরিক হেসে বলল, আমি আসলে সেদিন আপনাকে চিনতে পারিনি। আপনি আমায় ভুল বুঝবেন না মিস। অত্যন্ত অমায়িক আচরণ, অথচ ফাহাদের সামনে দাঁড়ানো মেয়েটি এতেও নরম হলো না। খ্যাট খ্যাট স্বরে বলল, আমায় চিনবেন মানে? আমি কে? আমাকে চেনার কি আছে? পথ ছাড়ুন, দেরি হচ্ছে আমার। কথা শেষ করে সে বিরক্ত মুখে তাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল। ফাহাদ তার পিছু পিছু ছুটে 2 হাত ছড়িয়ে তার পথ রোধ করে দাঁড়ালো। তার আচরণে নবনীতার রক্ত টকবক করে ফুটছিল। মনে চাচ্ছিল এই মুহূর্তে একটা কষিয়ে চড় দিতে ফাহাদের গালে, কিন্তু সেটা করা সম্ভব নয়। ফাহাদ নেতা শ্রেণীর মানুষ, এদের সাথে কথা বাড়ানোই বোকামি। নবনীতার নির্লিপ্ততা দেখে ফাহাদ নিজেই বলা শুরু করলো, আসলে আপনি খুবই সাহসী একটা মেয়ে। ওই লাফাঙ্গা, বেয়াদব আর উচ্ছৃঙ্খল আরহামের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য যে সাহস প্রয়োজন সেটা আপনার আছে। আমি তো আপনার সেই ভিডিও ক্লিপটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। সত্যি আপনার সাহসের কোনো তুলনা নেই। নবনীতা কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল যতক্ষণ না তার কথা শেষ হলো। ফাহাদ কথা শেষ করতেই সে ছোট্ট করে জবাব দিল, জি ধন্যবাদ। সে কোনো রকমের জবাব দিয়েই আবার 2 কদম এগিয়ে গেল। ফাহাদ ছুটে এসে তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, সেদিন আপনি আমার কাছে এসেছিলেন সাহায্যের জন্য। দুঃখিত আমি আপনাকে সাহায্য করতে পারিনি। পরে অবশ্য আপনি আপনার বোনকে খুঁজে পেয়েছিলেন, কিন্তু আমি শুনেছি এসবের পেছনে নাকি শাহরিয়ার আরহামের হাত আছে। সহসা পা জোড়া থেমে গেল নবনীতার। ফাহাদ থেকে নিজের দূরত্ব আরো কিছুটা বাড়িয়ে সে শীতল কণ্ঠে বলল, দুঃখিত, আমি সে বিষয়ে কিছুই জানি না। বলেই সে পুনরায় হাঁটা শুরু করলো, আগের চেয়েও দ্রুত। ফাহাদ হাল ছাড়ল না। নবনীতার সাথে পা মেলাতে মেলাতে সে খানিকটা আশ্বাস দিয়ে বলল, আপনি কিছুতেই ভয় পাবেন না নবনীতা, আমি কথা দিচ্ছি আপনি সম্পূর্ণ সেফ থাকবেন। কিন্তু আমি আশা করি আপনি অন্যায় মেনে নেবেন না। যদি সত্যি আরহাম এমন কিছু করে থাকে, আপনাকে জিম্মি করে কোনো বিবৃতি নিয়ে থাকে, তবে সেটাও খুলে বলুন। ওই কপট আর ভুয়া ছেলেটার আসল চেহারা উন্মোচন করে দিন নবনীতা। ফাহাদ আরো কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগে নবনীতা তাকে থামিয়ে দিল। কিছুটা বিরক্ত, কিছুটা অস্থির আর কিছুটা চঞ্চল হয়ে সে উত্তর দিল, শুনুন জনাব, আমি খুবই সাধারণ একটা মেয়ে, সাধারণ পরিবার থেকেই উঠে এসেছি। এসব রাজনীতির বিষয় আমি বুঝি না, দয়া করে এসবের সাথে আমায় জড়াবেন না। জনাব আরহামের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি সেদিন যা বলেছি বিবেক বোধ থেকেই বলেছি। আপনি আমাকে এইসবে জড়াবেন না প্লিজ। আমি এইসবের কিছুই বুঝি না। নির্বাচনে যেই জয়ী হোক না কেন, সেটা আমার মাথা ব্যথা না। আমি সম্পূর্ণ অরাজনৈতিক একজন মানুষ। আমি কারো ব্যাপারেই কিছু বলতে পারবো না। আমি এইসব প্রেস মিডিয়ার ঝামেলা আসতেই চাই না। প্লিজ এসব বিষয়ে আর কখনোই আমাকে ডাকবেন না। ভালো থাকবেন, চললাম আমি। ফাহাদ নিরুত্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সবুজ চুড়িদার পরিহিত মেয়েটি একটু একটু করে সামনে এগিয়ে একসময় হাওয়ায় মিলিয়ে গেল। তার আর কোনো অস্তিত্ব পাওয়া গেল না। ফাহাদের ঠোঁটে ক্ষণিকের জন্য সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। মেয়েটা স্পষ্টভাষী, স্ট্রেট ফরওয়ার্ড। কথা বলার সময় তার মধ্যে কোনো জড়তা কিংবা ভয় কাজ করে না। ফাহাদ মাথা ঝাঁকালো, বাঁকা হেসে বলল, ইমপ্রেসিভ, ভেরি ভেরি ইমপ্রেসিভ। বাড়ি ফিরতে মিসেস রোকেয়া নবনীতার মুখোমুখি এসে দাঁড়ালো। তার চোখ মুখ শক্ত, যেন নবনীতার ওপর তার কোনো কিছু নিয়ে ভীষণ রাগ। এসব কি হচ্ছে পরি? কর্কশ গলায় প্রশ্ন করলেন রোকেয়া। নবনীতা স্থির হয়ে জানতে চাইল, কিসের কথা বলছো মামি? তুমি জানো না ইফাত যে তোমার সাথে আজ দেখা করতে চেয়েছিল? তুমি সেটা জানো না? জুতো জোড়া পা থেকে খুলে সেটাকে একপাশে রেখে নবনীতা ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলো। জগ থেকে গ্লাসে পানি ঢেলে সেটা মুখে দেওয়ার আগেই রোকেয়া শক্ত করে তার হাত চেপে ধরলো। ধমক দিয়ে বললেন, কথা কানে যায় না, বেশি লায়ক হয়েছ তুমি। নবনীতা থামলো। ভেতরের সকল গ্লানি, সকল চাপা আর্তনাদ কেবল দুটো দীর্ঘশ্বাস ছেড়ে প্রকাশ করলো। তারপর সরাসরি মিসেস রোকেয়ার চোখে চোখ রেখে বলল, ইফাজ দেখা করতে চেয়েছিল, আমি চাইনি। কেন চাওনি? সমস্যা কি তোমার? রোকেয়ার বচনভঙ্গি এতটাই রূঢ় ছিল যে কিছু সময়ের জন্য নবনীতার দম বন্ধ হয়ে আসলো। কণ্ঠনালীর কাছে অনুভূতিগুলো সব তালগোল পাকিয়ে যাচ্ছিল, তবুও সে দমে গেল না, বরং অত্যন্ত শীতল কণ্ঠে জবাব দিল, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না মামি। আমি এখন এসবের জন্য প্রস্তুত না। কেন? তুমি কি এখনো কচি খুকি? বিয়ে করতে সমস্যা কি তোমার? ইফাজের মতো একটা ছেলে তোমার বিয়ে করতে চাচ্ছে, এটা কি তোমার জন্য সৌভাগ্যের বিষয় না?
তোমার কি মনে হয় এমন সম্বন্ধ তুমি অহরহ পাবে? নবনীতা ঢকঢক করে পুরোটা পানি খেয়ে শেষ করলো। এক হাত কপালে রেখে নিরুদ্বেগ হয়ে বলল, আমি আমার বিয়ে নিয়ে চিন্তিত নই মামি। সুভি আর চিত্র এখনো অনেক ছোট, তাদেরকে ফেলে আমি বিয়ে করতে পারবো না। এ কথা আমি আর কয়বার বলবো তোমায়? মিসেস রোকেয়া তেলেবেগুনে জ্বলে উঠলেন, চিবিয়ে চিবিয়ে বললেন, তুমি চিন্তিত হবে কেমন করে? তুমি তো সারাদিন বাইরে ঢ্যাং ঢ্যাং করো, কথা তো সব আমাকে শুনতে হয়। বয়স হয়েছে, বিয়ে করবে না, এটা কেমন কথা? নবনীতা টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো, দৃঢ় কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, আমি কথা বাড়াতে চাই না মামি, শুধু বলে রাখি এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা অসম্ভব। আমি আমার দুই বোনকে অথই সাগরে ভাসিয়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে পারবো না। আমি এতটা বেইমান হতে পারবো না। প্লিজ মামি, একটু শান্তি দাও। আমি ইফাজকে এমনকি পৃথিবীর কোনো ছেলেকেই বিয়ে করতে পারবো না। তুমি তাকে জানিয়ে দাও দয়া করে। আর পরবর্তীতে কাউকে আমার অনুমতি না নিয়ে আমার নাম্বার দিবে না, এটা আমার ভালো লাগে না। নবনী হনহন করে তার ঘরে চলে গেল। মিসেস রোকেয়ার উত্তর শোনার কোনো প্রয়োজনীয়তা সে অনুভব করছে না। ঘরে গিয়েই সে হাত পা ছড়িয়ে কতক্ষণ খাটের ওপর পড়ে রইল। মাথার ওপর ঘটঘট করে শব্দ করে ফ্যান ঘুরছে, কি বিদঘুটে শব্দ, কান ধরে যায়। শুভ্রা খুব মনোযোগ দিয়ে পড়ছে। নবনীতা মাথার নিচে হাত রেখে এক মনে কতক্ষণ তাকে দেখল। শুভ্রানী যখন পড়ে তখন নবনীতার মন ভালো হয়ে যায়। শুভ্রানীর ইচ্ছে সে ডাক্তার হবে। নবনীতার স্বপ্ন সে বোনকে ডাক্তার বানাবে। নবনীতা আধ শোয়া অবস্থায় ভাবল, আচ্ছা সুবি যখন স্টেথোস্কোপ গলায় জড়িয়ে তার সামনে এসে দাঁড়াবে তখন তার কেমন লাগবে। সেদিন সম্ভবত নবনীতা অধিক সুখে পাগল হয়ে যাবে। তারপর একদিন কোন একটা রাজপুত্র ঘোড়ার পিঠে চড়ে এসে সুবিকে বিয়ে করে নিয়ে যাবে। সুবির একটা সংসার হবে। নবনীতা ছলছল চোখে সুবির ছোট্ট সংসারটা দেখবে। নবনীতার মন বলে সুবি খুব ভালো বউ হবে, আর চিত্র হবে দুষ্টু বউ। নিজের চিন্তায় নবনীতা নিজেরই হাসি পেল। কতদূর ভেবে ফেলেছে সে। আচমকা বুকের ব্যথায় তার এই চিন্তাটাই ভাটা পড়ল। নবনীতা দাঁত খিচে খাটের এক পাশে বসে রইল। সাদা রঙের বেডশিটটা খামচে ধরল শক্ত করে। ব্যথায় যন্ত্রণায় তার চোখে আপনা আপনি পানি চলে এসেছে। সেই টলমল চোখে নবনী সম্পূর্ণ অন্যরকম দৃশ্য দেখল। সে দেখল সুবি সংসার করছে, চিত্র ঘর করছে, অথচ সেই গল্পের কোথাও নবনীতা নেই। চিত্র দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, অথচ তার মস্তিষ্কের কোথাও পরিয়া পায়ের অস্তিত্ব নেই। জীবন এগিয়ে যাবে জীবনের মতো, সে জীবনে পরিয়া পায়ের কোনো চিহ্ন থাকবে না। নবনীতা শক্ত করে তার মুখ চেপে ধরল। তার চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। একটু দূরেই চিত্র খেলছে, ছুটোছুটি করছে। নবনীতার ইচ্ছে করছে এক দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, কিন্তু নবনীতা সেসব কিছুই করল না। সে চুপচাপ খাটের একদিকে শুয়ে রইল। তার অভিমান হচ্ছে শুভ্রা আর চিত্রের ওপর, সেটাও সম্পূর্ণ কাল্পনিক কারণে, কিন্তু অভিমান তো মিথ্যে না। নবনীতা ঘন্টার পর ঘন্টা পড়ে পড়ে শুধু কেঁদেই গেল। সে জানে না সে কেন কাঁদছে, সে জানে না তার কি হয়েছে। সে শুধু জানে সে প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই মস্ত বড় পৃথিবীতে একটা মানুষও কি নেই যে কিনা নবনীতার মাথায় হাত বুলিয়ে দিবে, ভরসা দিয়ে বলবে, কোনো ভয় নেই পরি, আমি আছি, আমি থাকতে তোমার কিসের ভয়। নবনীতার চোখ মুছে নিল। পৃথিবীতে সবাই সব পায় না, পৃথিবীতে সবার জন্য একরকম হয় না। লুবনার জন্য পৃথিবী একরকম, রিমির জন্য একরকম, নবনীতার জন্য আবার আরেক রকম। পৃথিবীর সবার ক্ষেত্রে দাড়িপাল্লার মতন সমান সমান হয় না। তবে নবনীতার জন্য পৃথিবীর পরিকল্পনা ছিল বিশাল। নবনীতার গল্প শেষ হয়নি, কেবলমাত্র শুরু হয়েছে। শুভ্রা নাকি অনেক বেশি সুন্দর? কই, সে তো খুবই সাধারণ দেখতে। তাহলে তার পিছে এই বখাটেগুলো সবসময় পড়ে থাকে কেন? কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, লাইন মারতে চাইলে তাদের সাথে গিয়ে মারুক। শুভ্রার সাথে এত কি? প্রথম প্রথম শুভ্রা এসব ভীষণ ভয় পেত, এখন আর তেমন ভয় পায় না। কেবল তার আশেপাশে থাকলে নিজেকে গুটিয়ে নেয়। তবে মাঝে মাঝে তার সত্যিই ক্লান্ত লাগে ভীষণ। তার জন্য পরি আপায়ের ভোগান্তি আরও বেড়েছে। আপাই মাঝে মাঝে সময় করে তাকে নিতে আসে কলেজ থেকে। এমনিতেই আপার এত কাজ, তার ওপর এর সাথে যুক্ত হয়েছে শুভ্রানীর উটকো ঝামেলা। মেইন রোডে আজ যখন ডজন খানেক ছেলে ছিল, এদের সামনে দিয়ে যাওয়ার ইচ্ছে কিংবা সাহস কোনোটাই শুভ্রার নেই। সে সিদ্ধান্ত নিল সে অন্য রাস্তা দিয়ে সামান্য ঘুরে যাবে। সে আজ মূল সড়কের বদলে অন্য একটা গলি দিয়ে বাড়ি ফিরবে বলে ঠিক করেছে। এই গলি দিয়ে সে আগে বাড়ি ফিরেছে কয়েকবার, তবে আজকে চারদিক বেশ নীরব। শুভ্রা গুনগুন করে গান ধরে দুই হাতে ব্যাগের ফিতা টানতে টানতে হাঁটা শুরু করলো। গলির শেষ মাথায় কয়েকটা কুকুর ঘোরাঘুরি করছিল। এদের দেখা মাত্রই শুভ্রা থেমে গেল।
সামনে দেখতেই তার মুখটা শুকিয়ে কিসমিসের মতো চুপসে গেল। সে কুকুর সাংঘাতিক রকমের ভয় পায়। হাত দিয়ে নাকের চারপাশের ঘামটুকু মুছে নিল। গান বন্ধ করে যত রকম দোয়া জানা ছিল সেগুলোই সে এক নাগারে পড়তে থাকলো। আপাই বলেছে কুকুর দেখে ভয় পেলে কুকুর আরো বেশি ভয় দেখায়। কুকুর দেখলে ভয় পাওয়া যাবে না, বরং কুকুরকে পাত্তা না দিয়ে হেঁটে যেতে হবে। সবির সিদ্ধান্ত নিয়েছে আজ সে কুকুরকে পাত্তা দিবে না। কিন্তু এক পা সামনে এগোতেই তার মনে হলো তার কলিজা এক লাফে তার গলা পর্যন্ত উঠে এসেছে, আর এক পা সামনে ফেললেই সে ফুরুত করে তার হাতে এসে যাবে। দুটো কুকুর রাগি রাগি চোখ করে শুভ্রানীকে দেখছিল। ভাব এমন যেন শুভ্রা তাদের হাড্ডি লোভ দেখিয়ে ঘাস ধরিয়ে দিয়েছে। শুভ্রা চোখ মুখ খিঁচে দূরত পড়তে পড়তে দুকদম সামনে গেল। ঠিক তখনই রাগি রাগি মুখের কুকুরটা প্রচন্ড শব্দ করে ডেকে উঠল। ব্যাস, এতেই শুভ্রা ভয়ে এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। ভয়ে ভয়ে বলল, আল্লাহ গো, আজ বাঁচিয়ে দাও প্লিজ। আপা ঠিকই বলতো, কুকুর সামনে ভয় পেলে কুকুর আরো ভয় দেখায়। এই যে সামান্য ডাকে শুভ্রানী ভয়ে আটকে উঠেছে, এতেই কুকুর দুটো ঘেউ ঘেউ করতে করতে তার দিকে ছুটলো। ব্যাস, শুভ্রাকে আর পায়কে। সে হাত পা ছুঁড়ে এক চিৎকার দিয়ে ভো দৌড় দিল উল্টো পথে। শুভ্রা ছুটছেই, তার পেছন পেছন ছুটছে দুটো কুকুরও। শুভ্রা কোথায় যাচ্ছে, চারপাশে কি হচ্ছে সেসব কিছু সে জানে না। সে কেবল উন্মাদের মতো ছুটছে আর মাঝে মাঝে হেঁচকি তুলে কাঁদছে। কুকুর দুটো খুব কাছাকাছি এসে গিয়েছে। শুভ্রা দৌড়ের গতি বাড়ালো। তার পা অবশ হয়ে যাচ্ছে, গলা এতক্ষণে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। শুভ্রা তবুও থামলো না। দৌড়ের মাঝেই সে এক দফা কেঁদে নিল। চিৎকার করে বলল, আপাই বাঁচাও আমাকে। গলির মাথায় তখন কুচকুচে কালো একটি টয়োটার গাড়ি প্রচন্ড গতি নিয়ে গলির ভেতরে প্রবেশ করলো। ফাঁকা রাস্তা দেখে গাড়ি চালক স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি গতিতে গাড়ি চালাচ্ছিল। কিন্তু তখনই সে দেখলো একটি মেয়ে দিক বিদিক শূন্য হয়ে গলির ভেতরে ছুটোছুটি করছে এবং তার গতি একেবারে গাড়ির অভিমুখে। তখনই গাড়ির চালক সজোরে গায়ের সমস্ত শক্তি দিয়ে ব্রেক চেপে ধরলো। শুভ্রা তখন দেখলো তার আর কালো রঙের গাড়িটির মাঝে দূরত্ব কেবল কয়েক হাতের। তখনই সে দোকান চেপে আকাশ বাতাস কাঁপিয়ে বিকট চিৎকার দিল। গাড়িটি থামলো, একেবারে শুভ্রার গা ঘেঁষে থামলো। গাড়ির চালক তৎক্ষণাৎ সিট বেল্ট খুলে বেরিয়ে এলো। শুভ্রা যতক্ষণই ভয় পেয়েছিল সে ভয় পেয়েছে তার চেয়েও বেশি। আরিশ গাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। শুভ্রা এখনো চোখ বন্ধ করে চিৎকার করে যাচ্ছে। আরিশ ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে গেল, মিনমিনে গলায় বলল, চিৎকার বন্ধ করো, অ্যাক্সিডেন্ট হয়নি তোমার, ঠিক আছো তুমি? মেয়েটি সাথে সাথে চিৎকার থামালো না। যখন টের পেল সে একদম ঠিক আছে, কালো গাড়িটি তাকে পিষিয়ে দেয়নি, তখনই সে আস্তে আস্তে কান থেকে হাত সরিয়ে চোখ খুলল। দেখতে পেল তার যে কয়েক হাত দূরে সাদা টি শার্ট গায়ে একটি ছেলে দাঁড়িয়ে আছে। চোখ বড় বড় হয়ে গেল শুভ্রার। এত সুন্দর ড্রাইভার। ছেলেটি এগিয়ে এলো, সন্দিহান গলায় বলল, ঠিক আছো তুমি? শুভ্রা উপর নিচ মাথা নাড়ল। তার প্রচন্ড পানি খেতে ইচ্ছে করছে। ছেলেটার কাছে চাইবে কি? তার অবশ্য পানি খেতে হলো না। ছেলেটি নিজেই গাড়ির ভেতর থেকে পানির বোতল বের করে সেটা শুভ্রার দিকে এগিয়ে দিল। শুভ্রা বিনা বাক্য ব্যয়ে সেটি লুফে নিল। চুপচাপ কয়েক ঢোক পানি খেয়ে পুনরায় সেটি আরিশের নিকট ফিরিয়ে দিল। আরিশ কৌতূহলী হয়ে জানতে চাইল,